Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ভাগ্যরাজ গরুর যে মালিক ইতি আপু, সেই ইতি আপুর সাথে। তো চলুন আমরা ইতি আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপু আমরা আবার চলে আসলাম। গত বছর আসছিলাম আপনার সেই ভাগ্যরাজ দেখতে এবং আমার দর্শকদেরকে দেখাতে। তো আমরা জানতে পেরেছি যে সেই ভাগ্যরাজটি এখন আপনার কাছে রয়েছে। এই সম্পর্কে আজকে আমরা আপনার কাছ থেকে জানবো, আশা করি আমাদেরকে সময় দিবেন। জি অবশ্যই। আচ্ছা, তো আপু আমার অনেক দর্শকদেরই আসলে দেখার ইচ্ছা ছিল যে আপনার এই যে ভাগ্যরাজ গরুটি আমরা যেন দেখা, এবং তারা আমাদেরকে অনেক অনুরোধ করছে, তারই প্রেক্ষিতে আমরা আজকে আপনার এখানে চলে আসা। তো আপনি যদি আমাদেরকে একটু প্রথমেই বলতেন যে এই যে ভাগ্যরাজ গরুটি, এই গরুটি আসলে কেন গত বছর বিক্রি হয় নাই, এর কারণটা কি? আসলে গত বছর আমি ভালো ন্যায্য কোনো মূল্য পাই নাই, এর জন্য আমি বিক্রি করি নাই। আচ্ছা আচ্ছা। জি, আর আসলে আমার এই জায়গায় বাংলাদেশে তো অনেক ধনী ব্যক্তিরাই আছে, অনেক গরুই পালেন, কিন্তু আমার ভাগ্যরাজ বিক্রির জন্য সবাই একটা ফাঁদ তৈরি হয়ে যায় কেন জানি। কারণ বিক্রির জন্য তখন আমি ঈদ আইসা পড়লে বিক্রির জন্য ভালো উপযোগী আমি কোনো পাই না। হয়তো আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ঢাকার থেকে অনেক দূরে, মানুষে ভাবে যে অনেক দূরে, এত দূরে গিয়ে সময় নষ্ট করে যাবো, কিন্তু এই জন্য হয়তো বা চারদিকের ম্যানেজমেন্টের কারণে এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যার কারণে আপনি ন্যায্য দামটা আসলে পান নাই। যে আমি ন্যায্য দামটা গরু যে তুলনায়, ওই তুলনায় আমি ন্যায্য দামটা পাই নাই। আচ্ছা, তো আপু এই আপনার ভাগ্যরাজের ওজনটা গত বছর কতটুকু ছিল? আমার ভাগ্যরাজের ওজন ছিল গত বছর 50 মণ। 50 মণ। আচ্ছা, তো আপু আপনাকে একটা কথা বলি, গত বছর যখন আপনার ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়ি, তখন এর ওজনটা নিয়ে অনেকেই কিছু নেগেটিভ কমেন্ট করছিল যে আসলে এই গরুটার ওজন 50 মণ হবে না। তো সেই সম্পর্কে আপনি কি বলবেন, এবং আসলে এই যে 50 মণ ওজনটা, এটা আপনি আসলে কিভাবে বের করছিলেন? আচ্ছা, আসলে এটা না বিশ্বাস করার মতো একটা কথা, কিন্তু এটা নিয়ে তো আমার বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ পাওয়ার জন্য কোনো কিছু করার কোনো দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষের কাছে আমি, দেশ এবং দেশের বাইরের মানুষের কাছে আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি। তাদের সম্মানের সাথে আমি একটা ডাক পাই আমি তাদের কাছে, যে ইতি আপু। তো তারা নিঃসন্দেহে করতে পারেন যে ইতি আপু, যার বিশ্বাস হয় না, আমি তাকে অনুরোধ করবো যে আমার বাসায় আসেন। আমি তো বলি নাই যে আমার বাসায় আসা যাবে না, আমার বাসায় আসেন, আপনারা বাস্তবে দেখবেন। আর এটার মাপটা বের করা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে। আচ্ছা, এর দৈর্ঘ্য প্রস্থটা কতটুকু আছে এখন? এটার বুকের বের আছে 120। বুকের বের 120। আর আপনার লম্বা আছে 96 ইঞ্চি। 96 ইঞ্চি। আচ্ছা। আর আপনার হাইটে আছে আপনার 6 ফুট 7 ইঞ্চি। 6 ফুট 7 ইঞ্চি। হ্যাঁ, আমি 6 ফুট 7 ইঞ্চিটা আমি কমায় দিয়েছি, যদি কেউ মনে হয় তারা নিজে এসে মাইপে দেখুক। আমি সব সময় যতটা ওজন থাকে তার থেকে আমি একটু কম বলি। যেমন আমার রাজাবাবু ছিল, রাজাবাবুর ওজন যেরকম ছিল, আমাদের ভেটেরিনারি সার্জন ডাক্তার সেলিম জাহান, সেই স্যার ওজনের তুলনায় কম দিছিল। যে আমরা যেহেতু আমাদের একটা অহংকার, বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলার মধ্যে বা সাটুরিয়া থানার মধ্যে, সে তো ভেটেরিনারি কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, তো এর জন্য সে কম দিচ্ছে, যে ওজনটা কম থাক, যেন আমাদের একটা প্রশংসা হয়। আর যদি কম হয়, আমাদের সারা জীবন বলবে যে সেই থানার স্যাররা কি করছে, এরকম একটা নেগেটিভ একটা কমেন্ট আসবে। এর জন্য চারদিক করে বিবেচনা করে আমাদের স্যাররা যতটা ওজন থাকে তার থেকে কম দেন। আচ্ছা, তো গত বছর ছিল 50 মণ। আপনি তো এই গরুটা 2019 সালে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে 2020 সাল পর্যন্ত লালন পালন করছেন, এবং এটা আপনি আমাদেরকে বলছিলেন তখন যে আসলে না পাইলে আপনি 20 সাল পর্যন্ত লালন পালন করবেন। তো এখন এই গরুটার ওজন আছে কতটুকু? এখন গরুটার এবছর ওজন আছে, বুকের বের আছে 120, লম্বায় আছে 96, উচ্চতা আছে আপনার 6 ফুট 7 ইঞ্চি। আর টোটালি আপনার 2094 কেজি। ওই যে ছিল 2000 কেজি, এবার 2094 কেজি। কারণ এখন তো দেশে দুর্ভোগ চলতেছে, এর জন্য নর্মালিভাবে, আর এবার তো দেশের গরমের তাপমাত্রাটাও একটু অন্যরকম, আসলে ও দেশের সাথে ম্যাচ করতেছে না। এর জন্য নর্মালিভাবে ও জীবনযাপন করে আল্লাহর রহমতে ও 2094 কেজি ওয়েট ধারণ করছে এবার। আচ্ছা, তাহলে 2094 কেজিকে ধরলে আমরা এটা 52 মণের মতো সামথিং। কিন্তু আমি 52 মণই বলি, আমি চাই সবসময় জানি গর্ব হিসেবে আমি তুলে ধরতে পারি মানুষের কাছে, এই জন্য সবসময় ওজনের তুলনায় আমি কম বলি। আচ্ছা, তো আপু আপনি তো গরুটা বলতেছেন যে 52 মণের উপরে ওজন, তো আপনার কি দাবি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় গরু, না এর মতো আরো গরু আছে কোনটা? না, আমার এই ভাগ্যরাজি বাংলাদেশের সবথেকে বড় গরু 2020 সালে। আমি একদম এটা নিয়ে আমার একটা চ্যালেঞ্জিং, আমি প্রতি বছর একটা চ্যালেঞ্জের মাধ্যমে আসি। অনেকে বলে যে, কিন্তু আমার এই ভাগ্যরাজের থেকে 1 কেজি 6টা ওজনও কেউ বেশি আনতে পারবে না।
এটাই বড়। এটাই বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে আমি যতদিন আছি, যতদিন আমি এই গরু পেশার সাথে নিয়োজিত আছি, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার এই বাসা থেকে যদি প্রতি বছর এই ইতিয়াপু নামে যদি কোনো গরু বের হয়, কেউ 1 কেজি ওজনও বার করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই আমার একটাই। বাংলাদেশের সবথেকে চ্যাম্পিয়ন পরপর 3টাই, এটা দিয়ে 3টা ছিল, আছে, থাকবে। এই গরুটার কি আসলে কয় দাঁত বয়স এখন? এটা যেহেতু মানে 1 বছরে মানে 2 মণ, আসলে 2 মণ 2.5 মণের মতো ওজনটা এটা বাড়ছে। তো এটা কি গত বছরই আসলে এটার বয়স হয়ে গেছিল? আমরা তো জানি গরু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানে দ্রুত বর্ধন হয়, তারপরে এটা আর ওরকম বাড়ে না। তো আপনি এটার কয় দাঁত বয়স সেই সম্পর্কে যদি একটু বলতেন। এটার হলো আপনার 32 মাস। 32 মাস? 32 মাস। এটা এখনো তাহলে এটা 3 বছর হয় না? না, 32 মাস আমরা কিনে আনছিলাম। কিনে আনার পর আমরা যে 2 বছর পাললাম, আমরা 24 মাস পাললাম, মানে কোরবানির বাকি আছে আরও 1 মাস। তো 24 মাস আমরা পাললাম, পালার পরে আমরা এটার মানে টোটালি আমরা বয়স পাইছি, আমরা 32 মাস পাইছি আমরা। আচ্ছা, 4 দাঁতের। ঠিক আছে। তো এই যে একটা বছর লালন পালন করলেন, হ্যাঁ, এত বড় একটা গরু, তো অলরেডি 2019 সালে এটা অনেক বড় গরু ছিল, বাংলাদেশের অন্যতম বড় একটি গরু ছিল। তো এই গরুটাই বিগত 1 বছর আপনারা যে লালন পালন, কিভাবে লালন পালন করেন সেই সম্পর্কে যদি একটু বলতেন। আসলে তো অনেক কষ্ট, আর জীবনে চ্যাম্পিয়ন কিছু করতে গেলে তো কষ্ট ছাড়া কিছু হয়ই না। অবশ্যই। জি, জীবনে ভালো কিছু করতে গেলে তার পিছনে কষ্ট বা বিভিন্ন ধরনের জিনিসের একটা অবদান থাকে। তো আসলে অনেকটা কষ্ট হয়ে যাইতেছে, কারণ ভাগ্যরাজ তো আর একা না। আমার বাসায় ভাগ্যরাজকে বাদে আরও ভাগ্যরাজের মতো আরও 2টা তৈরি হচ্ছে, সেগুলোকে নিয়ে আমার টোটালি 10টা গরু। আচ্ছা। জি, কিন্তু এবার তো দেশে অবস্থা ভালো না, ওদের যত্ন আত্তি, খাবার দাবার ম্যানেজমেন্টে একটু মানে হেনস্থা হয়ে পড়ছি। কিন্তু হ্যাঁ, সেরকম হলে তো আর ফালিয়ে দেওয়া যাবে না। নিজেরা একক তো কম খেলেও নিজেদের মানে একটু যত্ন আত্তি, নিজেদের শরীরে পরিচর্যা একটু কম হইলেও ওদেরটা আমাদের ঠিকই করতে হয়। আচ্ছা, তো খাবারটা আসলে কি দিচ্ছেন এই বছর, মানে যে লাস্ট একটা বছর পারলেন ওটাকে মানে কতটুকু দানাদার খাবার দিচ্ছেন, মানে অন্যান্য কি খাবার দাবার দিচ্ছেন? আসলে আমরা গরুকে কখনো যদি মানে আমাদের বাসায় যে গরু, আমাদের একটু মানে অন্য সিস্টেমে, গরুর যদি পেট না ভরে আমাদের ভালো লাগে না। আচ্ছা। নিজেদের ঘরে যদি ভাত থাকে সেটা নিয়ে আগে গরুকে খাওয়াই, তারপরে নিজেদের ঘরে রান্না করে তারপরে খাই, মানে এরকম আমাদের একটা সিস্টেম। হ্যাঁ, তো গরু আসলে আমরা ওরকমভাবে মানে মেপে যে মানে খড় বা ঘাস, দানাদার এগুলো আমরা ওজন করে কখনো খাওয়াই না। মানে আনুমানিক বলতে ভুসিটা ফ্যাক্ট বলতে পারবো, কারণ খড় তো আর ওজন করে খাওয়াই না কখনো। তো ভুসি ও 20 কেজির মতো খায়। ভুসি ও 20 কেজির মতো খায় এবং 4 টাইম খায়। সকালে, দুপুর 1 বালতি দিব, বিকেলে খাবে, আর রাত 10টা 11টা নাগাদে দিতেই হবে, নাইলে ও বাড়ির সব কিছু ভাঙচুর শুরু করবে। ওর একটা অভ্যাস। 4টা মকে খাবার দিতেই হবে। আচ্ছা। আর রাতে বিশেষ করে না দিলে মানে প্রবলেম করে। আচ্ছা, অভ্যাস। আর এমনি ঘাস কি এটাকে দিচ্ছেন, কোনো কাঁচা ঘাস? আর না, আমি কাঁচা ঘাস আসলে মানে ভাগ্যরাজ, রাজাবাবু ওদেরকে আমি কাঁচা ঘাস দিই নাই কখনো। আমি যে খড়ের মাধ্যমে কাঁচা ঘাস খালে নেপিয়ার পাকচুন যেটা আছে, ওইটা আমি নর্মালিভাবে যদি আমি দিই, ওইটা মানে ওই সময়ের তুলনায় আমি সেটা করে নিই আর কি। তো আপু, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে আসলে যে বড় গরু পালতে গেলে বা এরকম বড় গরু তারা করতে চাইলে তারা কি কি মানে লক্ষণ দেখে এই গরুর মানে যে বাচ্চাটা তারা সংগ্রহ করবে সেই বিষয়ে। তো আপনি তো প্রত্যেক বছরই বাংলাদেশে মানে সবচেয়ে বড় বড় গরুগুলো নিয়ে আসেন, তো এবং সবাই আপনাকে চিনে যে রাজাবাবু, ভাগ্যরাজ, লক্ষ্মী সোনা, তো প্রত্যেকটা মানে বড় বড় গরু আপনি নিয়ে আসছেন। তো আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে আপনি যখন গরুটা মানে চয়েস করেন, আসলে কি কি দিকগুলো খেয়াল রেখে আপনি এই গরুগুলো মানে চয়েস করেন, যে গরুটা আমি অনেক বড় করবো বা এই গরুটা অনেক বড় হবে, এরকম বড় হবে? আমি লক্ষ্মী সোনা, রাজাবাবু এবং 2020 সালে আছে আমার ভাগ্যরাজ। ভাগ্যরাজের পিছনে আরও 2টা গরু আছে, যুবরাজ এবং সিংহরাজ। আরও 2টা গরু আছে। তো ওদের থেকে আমরা মনে করেন যে যেমন যখন আমরা রাজাবাবুকে কিনলাম, আর আমি এখন পর্যন্ত যে কয়টা গরু ফেলছি সবগুলো হলিস্টিন ফিজিয়ান। সবগুলাই হলিস্টিন ফিজিয়ান। আমি দেশিগুলা কোনো কালেকশন করি না, আমি ফিজিয়ান গরুটাই কালেকশন করি। তো যখন আমি এগুলো নিয়েছিলাম, আসলে ছোটোবেলার থেকেই মানে এই গরু বা এগুলোর সাথে একটা সমৃদ্ধ মিশে আছি সব সময়। মানে ভালো জিনিসটা মানে অনেকে আছে যে চোখের সামনে ভালো জিনিসটাকে এড়িয়ে যায়। যেমন রাজাবাবুটা ক্যানিগঞ্জ থেকে কিনছিলাম, এটাকে কেনার পরে যে একজনে কিনতে আসছিল সে গরুটাকে পছন্দ করে নাই, মানে পছন্দ করছে টাকার সাথে, তার সাথে কোনো হয় নাই। তো তারপরে আমরা গেলাম, যাবার পরে যে সেটাকে আমরা নিয়ে আসলাম, দাম আরও বেশি দিয়ে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ ওর মধ্যে থেকে চ্যাম্পিয়ন কিছু আশা করতেছি আমরা। হ্যাঁ, আর সবসময় যে ষাঁড় গরু যেগুলা, যে ফিজিয়ান যেগুলা, এগুলাকে কালেকশন করতে হয় মানে বডি অনেক লম্বা দেখে। আর কেনার সময় স্বাস্থ্যবান গরু না কেনাটাই ভালো,
শুকনো দেখে কিনবে, লম্বা দেখে কিনবে, উঁচা দেখে কিনবে, বুকের হাড়গুলো একদম স্পষ্ট মোটা মোটা দেখে কিনবে, পাগুলো একদম খাড়া খাড়া দেখবো, লম্বা মানে সাইজটা একটু লম্বা সাইজ আছে, যেগুলো দেখলেই চোখের মানে আকৃষ্ট বলতে একটা কথা আছে, এরকম পছন্দশীল গরু কিনলেই হবে। আর আমি তো সবসময় বলি যে যদি অনেকে এগুলা না চিনে না বুঝে, আমি চাই বাংলাদেশের যেগুলা বেকার আছে, আমি চাই আমি যতটুকু, আমি তো আর কিছু দিয়ে কিছু করতে পারবো না, আমি যদি আমার এই মেধা এতটুকু দিয়ে আমি যদি কাউকে মানে তাদের পাশে দাঁড়াইতে পারি, উপকার করতে পারি, আমি তাদের করব। আমি তাদের চেনার জন্য হ্যাঁ পরামর্শ দিয়ে মানে কেনার ব্যাপারে বা এরকম আমার কাছে যদি কেউ আসে আমি তাকে খালি হাতে ফেরাবো না, চেষ্টা করব। তো আপু আমি তো জানি যে আপনার আসলে এই যে ভেটেরিনারি একটা দোকানও আছে, আপনি এই গরুর আলোচনায় খুব অভিজ্ঞ, তো আপনি যদি বলতেন যে এই গরুটাকে আসলে কি কি রোগের জন্য টিকা করছেন? জি, এটাকে নিয়মিত টিকা করা হয়, যেমন তরকা, বাদলা, খোরা, এই তিনটাই করা হয়। কোন রোগের মানে টিকাটা মানে বছরে কয়বার করতে হয়? বছরে আমরা 6 মাস পর পর আপনার টিকা করছি, এটাকে করা আছে এখনো। তরকার সিজনে তরকারটা করছি, বাদলারটা করছি, খোরা রোগেরটা করছি। খোরা রোগেরটা বলতে অনেকে খোরা রোগ বুঝবে না, হয়তো এফএমডি বুঝবে, ওই তো এফএমডি এটার জন্য করা হয়েছে। আর সব সময় প্রতি 3 মাস পর পর গরুকে কৃমি ট্যাবলেট খাওয়াইতে হয়। প্রথম ডোজ খাওয়ানোর পরে আবার বুস্টার ডোজ করতে হয়। অনেকে বুস্টার ডোজ বুঝবে না, মানে 14 দিন পর একটা ওভার ডোজ করতে হয়, সেটা করার পরে লিভার টনিক খাইতে হয়। অনেকেই ভাববে যে লিভার টনিক কি, মানে এটা মানে যাবতীয় যেটা আমাদের উপজেলা, যেমন আমাদের স্যারও আছেন, আমাদের ভেটেরিনারি সার্জন আছেন, তো স্যাররা আসেন, আসার পর তারাও দেখাশোনা করেন। আর আমরা তো আল্লাহর রহমতে প্রতিনিয়ত, আর আমি তো এই পেশার সাথে একটু নিয়োজিত আছি, তো সব মিলে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি 2019 সালে এই গরুটার আসলে ন্যায্য দাম পান নাই, সেই জন্য তখন আসলে এটা বিক্রি করেন এবং আপনি আসলে তখন আমাদের কাছে ইচ্ছা পোষণ করছেন যদি না পান তাহলে রেখে দিবেন। তো এখন তো 2020 সাল এবং আপনি জানেন যে এখন আমাদের দেশ ও সারা বিশ্বে হচ্ছে করোনা মহামারী, তো সারা বিশ্বেরই অর্থনৈতিক অবস্থা মানে খারাপ, মানুষের কাছে ওরকম টাকা নেই। তো আপনি কি এই বছরে কি আশাবাদী, মানে এই গরুর কি আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে আপনার কি আশা? জি, যেহেতু আমি কষ্ট করে পালছি, আমার এটার পিছনে মানে আমার অনেক শ্রম গেছে, আমার মা বাবার অনেকটাই গেছে, আর পিছনে তো আমি আছি। তো এবার আমার দেশে যেহেতু মহামারী চলতেছে, আমি যদি ভালো ন্যায্য একটা মূল্য পাই, আর আমি বাসায় থেকে বিক্রি করব, আমি কোনো হাটের রিস্ক নিব না। আমি বাসায় থেকে বিক্রি করব। বাসায় থেকে বিক্রি করতে পারলে, যেমন মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা কিন্তু বাংলাদেশে অনেক নামকরা একজন মানুষ। যেমন ইতিয়াপু, গরুর দিক দিয়ে ইতিয়াপু নামকরা একজন মানুষ, তারা তাদের দিক থেকে নামকরা একজন মানুষ, তাদের এক নামে সবাই চেনে। তো তারা যখন দুর্যোগ দুর্ভোগের জন্য তাদের নিজের মানে যে ব্যাট দিয়ে 200 রান অবধি তারা করছে, যে ব্যাটের জন্য তারা মানে বাংলাদেশ পুরো কাঁপাকাঁপি অবস্থা, দেশ ও দেশের বাহিরে তারা পর্যন্ত যান। তো সেই ব্যাট, হাতের ব্যাস, গেঞ্জি এগুলাকে নিলামে উঠায়া, তো তাদের প্রিয় জিনিসগুলোকে নিলামে উঠায়া তারা করোনা দুর্যোগ দুর্ভোগের জন্য, আর্থিক অবস্থার জন্য তারা মানে আমাদের শেখ হাসিনার যে মানে সরকারি যে একটা ফান্ড আছে ত্রাণেরই, সে জায়গায় তারা মানে টাকা দিছে। তারপরে তারা ধরেন তারা নিজেরা গিয়ে পাশে দাঁড়াইছে। তো আমি যদি বাসায় থেকে এটা বিক্রি করতে পারি, ন্যায্য মূল্য পাই এবং আমার যে শ্রম যে সেরকমই হয়, তাহলে আমি ভালো দামে বিক্রি করতে পারলে বাসায় থেকে আমি এই জায়গার থেকে একটা ভাগ আমি নিজে গিয়ে আমি মানে সরকারি ত্রাণ তহবিলে দিয়ে আসবো। এটা দাঁড়ানোর জন্য আমি ত্রাণ তহবিলে আমি নিজে গিয়ে সেটা পৌঁছে দিয়ে আসবো। এইবার আমার একটাই। আপনার তো এটা সবচেয়ে প্রিয় জিনিস, আমরা জানি যে ভাগ্যরাজটা। জি, যেমন তাদের কাছে তাদের গেঞ্জি, হাতের ব্যাস, ব্যাট সব থেকে প্রিয়, তাদের সব থেকে প্রিয়। তো আমার কাছে আমার এইটাই আছে। আমার তো আর মানে চারোদিকে বাহিরের কোনো ইনকাম, কোনো সোর্স নাই যে আমি এটা দিয়ে আমি তাদের পাশে দাঁড়াবো। তো সেটা যেহেতু আমি পারতেছি না, আমারও তো ভালো লাগা, ভালোবাসার একটা জিনিস আছে। প্রত্যেকটা মানুষের প্রিয় কিছু কিছু জিনিস থাকে। তো আমার কাছেও এই জিনিসটাই আমার একটা বিজনেস, এই জিনিসটা আমার একটা প্রিয় জিনিস। তো আমি চাই এটাই থেকে আমি করতে পারলে আমি নিজে গিয়ে মানে সরকারি যে ত্রাণ তহবিল আছে, আমি নিজে গিয়ে সেই জায়গায় থেকে একটা ভাগ, একটা অংশ আমি ওই জায়গায় থেকে দিয়ে আসবো। তো আপু আপনি কি এই যে এবার ভাগ্যরাজের কোনো দাম নির্ধারণ করছেন যে 2020 সালে কেমন দাম আপনি আশা করতেছেন? না, দাম বলতে তারা আগে আসুক, দেখুক, ভালো লাগার ব্যাপার স্যাপার কিছু আছে। যেমন আমার একটা জিনিস ভালো না লাগলে আমি সেই জিনিসটা আমাকে কেউ এমনিতে গিফট করলেও আমি কিনি না। আর এমন জিনিস আছে যে ভালো লাগার জিনিসটা আছে, আমি দামের অধিক কি আমি সেটাকে কিনি। তো এরকমও তো মানুষের মনে, প্রত্যেকটা মানুষের একটা মানে মনের ভিতরে একটা ইচ্ছে পোষণ আছে, এরকম হলে আমি সেটাই করব। আগে তারা আমার বাসায় আসুক, দেখুক, তারপর। তো
তো আপনার কি এই বছর এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে আগামীতে এটা লালন পালন করার? গত বছর তো আপনার ইচ্ছা ছিল যে আমি না পাইলে রাখবো, এবছর কি রাখার চিন্তা ভাবনা আছে আবার? না, ওই বছর ছিল, কারণ ওই বছরও ওরকম ম্যাচিওর ছিল, কিন্তু আমার এক বছর পালার মতো একটাই ছিল। হয়েছিল। হ্যাঁ, ছিল, কিন্তু এবার আল্লাহর রহমতে আমি সেই রিস্ক আমি নিব না, সেটা করব না। আমি সবার কাছে, বাংলাদেশের মানুষ বা দেশের বাইরের কাছে একটাই আশাবাদী যে তারা বাসায় আসবে, আসার পর কুরবানি তো হবেই, কম হোক বেশি হোক কুরবানি হবে। তো কুরবানি হবে, সেটা হলে আমি বাসায় থেকে বিক্রি করব। তো বাংলাদেশে তো অনেক শিল্পপতিরা আছেন যারা 30 লাখ, 35 লাখ, 40 লাখ টাকা দিয়েও কিন্তু কুরবানি তারা করেন। তো তারা কিন্তু বিভিন্ন বড় বড় ফার্ম থেকে করেন। তো তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আমি গরিব অসহায় হয়ে সাধারণ একটা পরিবেশ থেকে আমি এই প্রত্যেক বছর চ্যাম্পিয়ন একটা করে গরু বার করি। তো তারা যদি চান আমার বাসায় থেকে গরুটা নিতে পারেন, কারণ তারা ধনী মানুষ, তারা বিক্রি করতে পারতেছে, তাদের মানে ওয়ে আছে, বড় বড় পলিসি আছে বিক্রি করার জন্য। যেহেতু আমি নর্মালি প্রাকৃতিকভাবে গরুটা ন্যাচারালিভাবে আমি লালন পালন করছি, তো তারা যদি চান আমার বাসায় থেকে তারা কিনতে পারেন, তাহলে প্রতি বছর আমার মতো আরও হাজারো ইতি দাঁড়িয়ে যাবে। অবশ্যই। আমার মতো হাজারো ইতি দাঁড়িয়ে যাবে দেশে উন্নয়ন করার জন্য কিছু। আর এরকম কিছু হলে আমাদের বাংলাদেশে উন্নয়ন করা সম্ভব। আচ্ছা আপু, আমরা আসলে গত বছর দেখছি আপনার গরুটা, এবং আমরা আসলে নিজের চোখে দেখছি যে আসলে আপনারা কত কষ্ট করে আসলে এই গরুটা আপনারা নিজেরা যদিও অতটা ভালো খান না খান, কিন্তু গরুটাকে ঠিক আপনারা ভালো খাবার দাবার দিয়ে অনেক কষ্ট করে লালন পালন করছেন এবং এই বছরও করছেন। তো আমরা আশা করি যাতে এই বছর 2020 সালে যে আসন্ন কুরবানি, সেই কুরবানি ঈদে আপনারা এই গরুটার ভালো একটা ন্যায্য মূল্য পাবেন, সেই প্রত্যাশা রইল। এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন, ধন্যবাদ।